ক্যানন ক্যামেরা আনতাম আমি আমার বাড়িতে আছে। আমি মোহাম্মদ ইবাদত হোসেন, সম্মানিত সহকারী পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নমো থিয়েটার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের এই পুরুষ শো সম্পর্কে একটু ছোট্ট করে ব্রিফ দেওয়ার জন্য। আমরা একটু করতালি দিই। আমি পিছন থেকে বলছি আপনারা সবাই ভালো আছেন তো? বঙ্গবন্ধু নগর থিয়েটার ঢাকায় শুরু হয়েছিল এখান থেকে 20 বছর পূর্বে। রাজশাহীবাসী অনেক সৌভাগ্যবান যে ঢাকার পরই রাজশাহীতে নব থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। নব থিয়েটারের কার্যক্রম শুরুর পর থেকে ছাত্রছাত্রীরা বিশেষ করে নব থিয়েটার প্রচুর আসছে, তাদের আগমনে নব থিয়েটার মুখরিত হচ্ছে। নব থিয়েটারের দর্শক মন্ডলী, এখনই প্রদর্শনী শুরু হবে। আকাশ তারা বিশ্ব ভরা প্রাণ তাহারে মাথারে আমি পেয়েছি মুস্কান বিষয়ে। 25শে মার্চ 1971 দিবাগত মধ্যরাত পেরিয়ে 12টা 10 মিনিটে এই বার্তা। আমাদের স্বাধীনতা ঘোষণা করেন কে? কার বজ্রকণ্ঠে ওই জয় বাংলা? কার নির্দেশে বাংলার মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে বিজয় অর্জন করে? তিনি আমাদের ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বুকে রক্তধারা মহত্তম উপহার স্বাধীনতা। আমি বলেছিলাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি, কিন্তু আমি জানি যে জাতি রক্ত দিয়ে শেখে সেই জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে গণসমুদ্রে রক্ত লাল রক্ত লাল। বাংলার বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে। যখন আপনাদের আমি দেখি, যখন আপনাদের চেহারা আমি আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন সত্যিকারের কথা বলতে গেলে বলতে হয় আমি বক্তৃতা করা ভুলে গিয়েছি। যাবার বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই। আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা, দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ, আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে আসন্ন পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন। লক্ষ লক্ষ গ্রাম পুড়ায় দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাশাবিক অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়ে উঠি। তবুও যে ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছ, তার দুনিয়া দেখে একবার দেখে যাক যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে,
বাংলা স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে, সে জাতি দেখাতে পারে ধৈর্য জিনিস। ইতিহাসের মহানায়ক আমাদের মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্ম 1920 সালের 17 মার্চ বাংলার নিভৃত গহীন এক গ্রামে। গ্রামের নাম টুঙ্গিপাড়া। মধুমতি নদীর পাশ দিয়ে পথ। এই নদীতেই বঙ্গবন্ধু বালক বয়সে সাঁতার কেটেছেন। এখানেই তিনি গণমানুষের সান্নিধ্যে বড় হয়ে উঠেছেন। তাঁর জন্মগ্রাম টুঙ্গিপাড়া পল্লীকে তিনি ভালোবেসে বাংলার সকল গ্রামকে মাথা ঘুরছে আমার। আজ সেই শান্ত স্নিগ্ধ গ্রাম আজ নতুন নতুন ভবন আর কৃতজ্ঞ জাতির জনসমাগমে টুঙ্গিপাড়া হয়ে উঠেছে বাংলার ইতিহাসে। মাথা ঘুরছে। লক্ষ মানুষ আজ ইতিহাসের সঙ্গে কাল কাটাতে আসে এই পথে। টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার সেই তাঁর জন্মগ্রাম টুঙ্গিপাড়ায়। তাঁর রত্নগর্ভা জননী সায়রা বেগম, ধন্য পিতা শেখ লুৎফর রহমান, পিতা মাতার আদরের খোকা। তাঁদের এই শেষ শয্যার পাশে চিরনিদ্রায় মানুষের মুক্তিদাতা, বিশ্বনন্দিত নেতা, বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গাঢ় সবুজ কোলে, এই সমাধি সৌধে। এই সমাধির পাশেই এখনো দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ। এখানেই বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস কয়েক শতাব্দী জুড়ে। একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ওই দূরে একটি ভবন। এরই ভিটের উপর একদিন ছিল টিনের বাড়ি। সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু। মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি। ওখানে জন্মগ্রহণ করেন রেনু, বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম ফজিলতুন্নেসা, কিশোর মুজিব, যুবক মুজিব, দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব। পাকিস্তান হবার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী তরুণ শেখ মুজিব। কিশোরকালে স্কুলে থাকতেই গোপালগঞ্জে আসা শেরে বাংলা ফজলুল হক আর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তাঁর পরিচয়। পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোহরাওয়ার্দীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ। একে একে ছাত্রলীগ, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান, বাঙালির রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর অসামান্য ভূমিকা। 1952 সালে আন্দোলনের কথা, রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস আপনাদের জানা দরকার। আমি তখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসায় আছি।
হয় 16 ফেব্রুয়ারি আমি অনশন ধর্ম ঘোষ করবো দিনের মধ্যে, আর 21 ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হবে। আমরা অনশন ধর্ম ঘোষ করলাম 16 ফেব্রুয়ারি তারিখে, তো আমাদের ট্রান্সফার করে দেওয়া ফরিদপুর জেলে। তিনি যে বাংলার স্বাধীনতার স্বপ্ন নিয়েই অগ্রসর এটা বুঝেছিল পাকিস্তান, তাই তারা বারবার তাঁকে নিয়েছে কারাগারে। আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত, কার জন্য? এদেশের জনগণের জন্য। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, বারবার বন্দী হয়েছেন। অনেক সময় ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না যে উনি কোথায়, কেন ওনাকে বন্দী করা হয়েছে। ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দী করা হলো, তখন আমার ছোট ভাইটা খুবই ছোট। আমাদের সঙ্গে যখন দেখা হলো, ও তখন জানেই না বাবাকে কিভাবে চিনবে। আমি যখন আব্বা আব্বার করে ঝাঁপিয়ে পড়ছি, শেষ সময় সে আমাকে জিজ্ঞেস করে, হাসপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি? এই তো আমাদের জীবন। এভাবেই বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। আমার মনে আছে 6 দফা দেবার পর তাকে যখন বন্দি করে নেওয়া হলো, সেই স্মৃতিগুলি আমার মনে এখনো স্পষ্ট আছে। তিনি চেয়েছিলেন বাংলার জনগণের মুক্তি, সেজন্যই সেই মুক্তির সনদ 6 দফা দিয়েছিলেন, যে 6 দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা। যে কারণে তাকে 1966 সালে গ্রেপ্তার করে নেওয়া হয়। এরপর 68 সালে ওই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। 18 জানুয়ারি আমরা গিয়েছিলাম জেল গেট আব্বার সঙ্গে দেখা করতে। কয়েক ঘন্টা বসে থেকেও ওনার দেখা পাইনি। কোথায় আছে, কি আছে, কেমন আছে, কিচ্ছু আমরা জানি না। আমরা জানতে পারলাম প্রায় 6 মাস পর, যখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো। আর সেই মামলার উদ্দেশ্য ছিল যে ওনাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে, যেন আর কোনোদিন বাংলার মানুষের কথা উনি বলতে না পারেন। অযুত লক্ষ কণ্ঠে ধ্বনি ওঠে, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। জনতার রুদ্র রোষের মুখে পাকিস্তান বাধ্য হয় মামলা প্রত্যাহার করে নিতে। কারাগারের লৌহ কপাট ভেঙে বেরিয়ে আসেন শেখ মুজিব। ছাত্র সমাজ ও জনতা তাকে বাংলার অকৃত্রিম বন্ধু, বঙ্গবন্ধু ঘোষণা করে। আসে 1970 সাধারণ নির্বাচন। জনতা রায় দেবে বাংলার মুক্তি সনদ 6 দফার পক্ষে। বাংলার মুক্তি সনদ 6 দফা তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। হতচকিত পাকিস্তানের সামরিক সরকার এই বিজয়কে মেনে নিতে পারে না, তারা ষড়যন্ত্র শুরু করে। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, 7 কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তোমার দেশ সংগ্রাম সংগ্রাম বাংলা। পৃথিবীর ইতিহাসে মানব মুক্তির অন্যতম শ্রেষ্ঠ ভাষণটি দিতে 7 মার্চ বঙ্গবন্ধু এলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ, লাখো লাখো মানুষ, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। বাংলার হাজার বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে জাতি। ইতিহাসের ঘুম ভাঙানিয়া কণ্ঠ বঙ্গবন্ধু ছড়িয়ে পড়ল বাংলার আকাশে বাতাসে, পৌঁছে গেল ইতিহাসে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা
সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিতে পারে নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ এখন কার্যত স্বাধীন। ভিড় ও পাকিস্তানের সামরিক শাসক বঙ্গবন্ধুর সঙ্গে প্রহসনের বৈঠক করে 25 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। হঠাৎ যেন জাতীয় জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। বাংলাদেশের উপর বর্বর সেনা লেলিয়ে দেয় পাকিস্তানের সৈন্য শাসক নররূপী এই পশু ইয়াহিয়া খান। ইয়াহিয়ার হাতে শুরু হয় বিশ্বের ইতিহাসে জঘন্যতম বৃহত্তম গণহত্যা এই বাংলার প্রতি। 71-এর সেই গণহত্যার ছবি আমরা দেখতে পাবো আজ যদি মুজিবনগরে যাই। গণহত্যার বিপরীতে জেগে ওঠে মুক্তি পাগল জাতি। ইতিহাসে বাঙালির চির অপবাদ যে ভীরু অলস, সেই অপবাদ ঘুচিয়ে তারা সংগঠিত হয় সশস্ত্র যুদ্ধের জন্য। বৈদ্যনাথ তলা, এখন তার নাম মুজিবনগর। এখানে ইতিহাসের এক উজ্জ্বল তারিখ 71-এর 17 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের স্বাধীনার করে গঠিত হয় স্বাধীন বাংলা সরকার। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম হন অস্থায়ী রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহযাত্রী তাজউদ্দিন আহমদ হন প্রধানমন্ত্রী। পাকিস্তানি বর্বর সেনাদের তাণ্ডব, হত্যা, অগ্নিকাণ্ড, নারীর সম্ভ্রমহানি থেকে রক্ষা পেতে দলে দলে মানুষেরা দেশ ত্যাগ করতে শুরু করে। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর রণমন্ত্র
জয় বাংলা কণ্ঠে নিয়ে সম্মুখ যুদ্ধে নেমে পড়ে পাকিস্তানিদের সঙ্গে। এই মুজিবনগর আজ এই স্মৃতিসৌধ, এর 23টি দেওয়ালে বিমূর্ত রূপে পাকিস্তানের 23 বৎসরের নির্যাতনের প্রতীক ধারা রয়েছে। এর সম্মুখে দাঁড়ালে আমাদের মনে পড়ে যাবে 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই আবেগরুদ্ধ কণ্ঠস্বর। ইতিহাস, 23 বছরের ইতিহাস, ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে ইতিহাস। শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ, সমগ্র দেশে ছড়িয়ে এগুলোই দেখাবে। বাংলার মুক্তিবাদক সন্তানেরা দিকে দিকে একের পর এক পর্যদস্ত পরাজিত করতে থাকে পাকিস্তানি সেনাদের। 1971 16 ডিসেম্বর আসে সেই বিজয়ের দিন। পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে রমনার সেই সোহরাওয়ার্দী উদ্যানে। পূর্বাঞ্চলে পুরো পাকিস্তান বাহিনীর পক্ষে নিয়াজি স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে। মুজিবনগরের ভাস্কর্যে নিয়াজির সেই স্বাক্ষর। আত্মসমর্পণের সেই মুহূর্তটি মূর্ত হয়ে আছে। এও এক মহামুহূর্ত। পাকিস্তান বাধ্য হল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। ফিরে এলেন মুক্ত স্বাধীন স্বদেশে দীর্ঘ সংগ্রামী জীবনের স্বপ্ন, লাল সবুজ পতাকার এই বাংলাদেশ, এই বাংলাদেশে তিনি ফিরে এলেন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সারাদান মুক্ত হয়েছে, আমার বাংলা মানুষের মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কালের বন্ধু ছিলাম, হাজিগাছতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার পরে দুইবার পরে না, এবং যাওয়ার সময় পরে যাবো জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাঝে আমার ভাষা। 12ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশ পরিচালনার ভার গ্রহণ করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে এবার গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু ভোলেননি গণহত্যায় নিহত 30 লক্ষ শহীদের কথা, মুক্তিযোদ্ধাদের কথা, যারা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। বাহাত্তরের 4 নভেম্বর জাতিকে যিনি উপহার দিলেন সংবিধান, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাকে মূল স্তম্ভ করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক সংবিধান, বাংলা ভাষায় পৃথিবীর প্রথম সংবিধান। আর এই বাংলা ভাষা, মায়ের মুখের ভাষা নিয়ে বঙ্গবন্ধু উপস্থিত হলেন বিশ্বের দরবারে জাতিসংঘে। প্রথম উচ্চারিত হল বিশ্বের এই সমাবেশে আমাদের মায়ের ভাষায় বঙ্গবন্ধু ভাষণ। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত।
একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে। এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেয়ী আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে। কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বললেন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, কি যাতনা নিয়েই না বঙ্গবন্ধু আবেগ রুদ্র কণ্ঠে বলেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি এগিয়ে যাচ্ছিলেন অর্থনৈতিক মুক্তির পথে। কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতির ৭৫-১৫ই আগস্ট আমাদের জাতির জন্য একটা কালো দিবস। ৭৫-১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কেন? তার কারণ একটাই, যে তারই নেতৃত্বে দেশের স্বাধীনতা, এই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন তার নেতৃত্বে, যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। এবং সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু সে সুযোগ তাকে দেয়নি ঘাতকেরা। বঙ্গবন্ধুর বাড়িতে ঘাতক দলের উন্মত্ত প্রবেশ, অবিশ্রান্ত গুলিগোলার মোকাবেলায় দোতলায় শোবার ঘর থেকে বঙ্গবন্ধু এই পথ ধরে দৃপ্ত পায়ে এগিয়ে যান। কিন্তু ছুটে আসে ঘাতকের বুলেটের ঝাঁক, তার বুক থেকে রক্ত ছোটে ফোয়ারার মতো। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাল ভীম রণভূমে রণিবে না। বাঙালি জাতি বিশ্ব দরবারে জাতি হিসেবে একটা মর্যাদা পাবে, জাতি হিসেবে একটা অধিকার পাবে, জাতি হিসেবে গড়ে উঠবে, বাংলাদেশ বিশ্ব দরবারে তার স্থান করে নেবে, এটা পরাজিত শক্তি কোনোদিন চায় নাই। আর চায় নাই বলে বাঙালি জাতি সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জাতির পিতাকে নির্মমভাবে ৭৫-১৫ই আগস্ট সপরিবারে হত্যা করবে। বনানী গোরস্থান, এখানে শুয়ে আছেন বঙ্গবন্ধুর নিহত পরিবার। ঘাতকের বুলেটে সেদিন বঙ্গবন্ধু পরিবারের সবাই নিহত হন। বেগম ফজিলাতুন্নেসা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল বিদেশে অবস্থানের কারণে বেঁচে যান কেবল তার 2 কন্যা। ঘাতকেরা বঙ্গবন্ধুর মরদেহ এই সাধারণ কফিনে নিয়ে আসে টুঙ্গি পাড়ায়। গ্রামবাসীরা তাকে দাফন করেন তাঁরই মা ও বাবার কবরের পাশে। সেদিন ছিল সাধারণ ইটে বাঁধানো কবর, আজ পিতামাতার পাশে মর্মর পাথরের সমাধি তলে
চিরনিদ্রায় বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়ে গেছেন এই বাংলাদেশ। আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না, রোগী চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। উনি সবসময় বলতেন যে আমার জীবনের একমাত্র কামনা যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়। সেই উন্নত জীবনই আমরা নিশ্চিত দেখতে চাই এবং এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ। তার স্বপ্ন ছিল একটা শান্তির দেশ হিসেবে গড়ে তুলবেন। আমরা সকলে মিলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন যে একটি শান্তিপূর্ণ দেশ, এদেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, এদেশের ছেলেমেয়েরা সুন্দরভাবে বাঁচবে, উন্নত জীবন পাবে, এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থাকবে না, এদেশ হবে একটা সুন্দর দেশ। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি ফেডারিজমে। 16 মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশের তিনি রূপকার, বাংলার মাটি তাঁর পুণ্য রক্তে আজও ভেজে আছে। তাঁর উপরে রক্ত গোলাপ অবিরাম ঝরে পড়ছে বাংলাদেশের হৃদয় থেকে। 16 মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 16 মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে